প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আমরা আবার অনলাইন ভিত্তিক ক্লাসে ইংরেজি ক্লাসে ফিরে আসলাম। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ন্যারেশন। তোমরা জানো ন্যারেশন এই টপিকটা আমরা যে এসসি থেকে শুরু করে, তার মানে ক্লাস 8 থেকে শুরু করে 9, 10, 11, 12 ঠিক এই 4-5টা ক্লাসে কিন্তু আমরা সবসময় করে আসছি। ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং ন্যারেশন করতে গিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। তো আমরা ওই দিকে জায়গাটায় খুব গুরুত্ব দিব যে আসলে ন্যারেশন কীভাবে ভালো করে আমরা সলভ করতে পারি, ন্যারেশনটা কীভাবে সহজে আমরা আয়ত্ত করতে পারি, সেই জায়গাটাই আমরা গুরুত্ব দিতে চাই। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা স্পেনে লাইভ দেখছো প্রত্যেকেই তোমাদের খাতা কলম নিয়ে বসবে, যেহেতু এটা খুবই জরুরি একটা সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ। আর আমি বলবো যে পরবর্তীতে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা যে ক্লাসটা রেকর্ড হয়ে থাকবে সেটাকে আমরা পুনঃ বারবার দেখব এবং এক সময়ে গিয়ে আমরা সেটার উপরে যদি কোনো সমস্যা আমরা দেখি বা কোথাও যদি কোনো প্রশ্ন প্রয়োজন হয় সেটা আমরা তোমরা লিখে দিবে, পরবর্তী ক্লাসে সেগুলো আমরা সলভ করব। তো আসো আজকে আমরা ন্যারেশন শুরু করি। তবে ন্যারেশন যেটা হবে এখানে কিন্তু আমরা বেসিক্সটা আলোচনা করব আজকে, কারণ তোমরা জানো যে বেসিক খুবই জরুরি এবং এই বেসিকটা যদি আমরা ভালো মতো করতে পারি, অর্থাৎ ন্যারেশনের ভিত্তি যেটা, অর্থাৎ যেটা ন্যারেশন বুঝতে গেলে যে বিষয়টা আমাকে নলেজ পরিপূর্ণভাবে থাকতে হবে, সেই জায়গাটায় যদি আমরা মনোযোগ দিই, আমার মনে হয় যে পরবর্তীতে আমাদের ন্যারেশন প্রশ্ন সলভ করতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ন্যারেশন এইচএসসি ক্লাসে আমাদের ন্যারেশন কিন্তু প্যাসেজ আকারে হয়ে থাকে, তোমরা জানো। সো প্যাসেজ ন্যারেশন এই যদি আমরা আয়ত্ত করতে চাই তাহলে অবশ্যই আমাকে ডিচার্জ সেন্টেন্স ন্যারেশনে এক্সপার্ট হতে হবে বা তার বেসিকগুলো জানতে হবে। তো আজকে আমরা সেই জায়গাটাতেই খুব মনোযোগ দিব, আর সেটা হচ্ছে বেসিক যে বিষয়গুলো সেটাকে আমরা জানব। এইভাবে ধারাবাহিকভাবে আমরা পরবর্তী পার্ট 2, পার্ট 3 এরকম একটা সময়ের ভিতরে আমরা শেষ করব বলে আশা রাখছি। তো আমরা শুরু করছি, প্রত্যেকেই বোর্ডের দিকে মনোযোগ দেই। প্রথমেই ন্যারেশন বোঝার জন্য, আসলে ন্যারেশন বিষয়টা কি এটা বোঝার জন্যে আমরা একটা চিত্র দেখতে চাই বা একটা ছবি দেখতে চাই। প্লিজ প্রত্যেকে। এখানে দেখো দুটো ছবি এঁকেছে, দুজন ব্যক্তি। তো এখন এই ব্যক্তির নাম হচ্ছে সাব্বির, আর তার নাম হচ্ছে, ধরো আমরা বললাম জাবের। সাব্বির এবং জাবের। এখন এই ব্যক্তি অর্থাৎ সাব্বির বা ছেলে বলতে পারো, বা যেহেতু ছেলে নাম তুমি চাইলে এটা যেভাবেই বলো, লোক বলতে পারো, যাই হোক, সাব্বির সে তাকে একটা প্রশ্ন করছে বা তার সাথে কথা বলছে। এখন সে বলছে হাউ আর ইউ জাবের। এখন আমরা দেখি যে সাব্বির প্রশ্ন করছে জাবেরকে হাউ আর ইউ, তুমি কেমন আছো, অর্থাৎ জাবের তুমি কেমন আছো সে বলছে। তাহলে এই ক্যাপশনটা হবে, আমরা বলবো এই ক্যাপশনটা কার জন্যে, এটা হচ্ছে সাব্বিরের। এখন জাবের বলছে আই এম ফাইন। জাবের বলছে আই এম ফাইন। এখন সাব্বির বলছে হাউ আর ইউ জাবের বলছে আই এম ফাইন। এখন এটা হচ্ছে কার, এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাবেরের। এখন এই যে সাব্বির যে প্রশ্ন করছে তার কথা, এটা কিন্তু সাব্বির থেকে আসা একটা কথা, তার নিজস্ব স্টেটমেন্ট, তার ভিতর থেকে আসা একটা কথা।
সে বলছে। আবার জাবের সেই প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দিচ্ছে আই এম ফাইন। তাহলে এখানে কি করলো? এখানে কিন্তু জাবের তার কথা সে বলল তাকে। এই যে ব্যক্তি তার নিজের কথা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সাব্বিরের কথা আমরা দেখতে পাচ্ছি, এটাকেই আমরা বলবো ডিরেক্ট বা ডাইরেক্ট। এটাকে আমরা বলবো ডাইরেক্ট। ঠিক জাবের যেরকম নাকি বললো আই এম ফাইন, এটাকেও আমরা বলবো ডাইরেক্ট। কেন? ডাইরেক্ট মানে হচ্ছে যে আমারটা আমি বলছি, অর্থাৎ আমার স্পিচ আমার নিজের, অর্থাৎ আমি যেটা বলছি এটা তো আমার, এটা ডিরেক্ট। এখন সাব্বির বলছে হাউ আর ইউ, তাহলে এটা হচ্ছে তার নিজস্ব কথা, এটাকে আমরা বলতে পারি ডাইরেক্ট। আর যখন নাকি জাবের বলছে আই এম ফাইন, এটাও তার নিজের কথা, স্টেটমেন্ট, তো এটাও কিন্তু আমরা বলতে পারি ডাইরেক্ট। এখন কথা হচ্ছে এই সাব্বির এবং জাবেরের কথাকে যদি আমরা অন্য কেউ একজন বলে, যেমন দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এটা আমরা একটু মুছে দিই। এইভাবে সাব্বির say to জাবের হাউ আর ইউ, তাহলে এখানে এই স্টেটমেন্টটা হচ্ছে কার, বা এই কোয়েশ্চেনটা হচ্ছে কার? সাব্বিরের কোয়েশ্চেন হচ্ছে হাউ আর ইউ, সে বলছে। এটা যেহেতু সাব্বির থেকে নিশ্চিত, তাই এটাকে আমরা বলছি ডিরেক্ট স্পিচ। কিন্তু এই কথাটাকে যদি আমরা এইভাবে বলতাম, সাব্বির asked জাবের হাউ হি ওয়াজ, যদি এভাবে বলা হতো তাহলে এটাকে আমরা বলতাম ইনডাইরেক্ট স্পিচ। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এখানে কিন্তু এই যে হাউ আর ইউ ডিরেক্ট, এটা কিন্তু সাব্বিরের মুখনিসৃত কথা, কিন্তু নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সাব্বির যে জাবেরকে জিজ্ঞেস করেছে, এটা কিন্তু সাব্বির সরাসরি নিজে বলছে না, কেউ একজন বলে দিচ্ছে যে সাব্বির জাবেরকে বলেছিল যে সে কেমন ছিল। তাহলে এই যে আমরা দুটো ধরন পেলাম বলার, অর্থাৎ কথা বলার, স্পিচ থ্রো করার, বক্তব্য দেওয়ার, আমার মুখ থেকে আমি কথা বের করছি, এই যে বলার যে স্টাইলটা, কখনো আমরা এইভাবে কি বলছি যে যার কথা সেটাকেই তুলে ধরছি, আর অন্য একজন তার মতো করে বলছে। এক্ষেত্রে যেটা ব্যক্তির নিজস্ব, তার মতো করেই সে বলেছে, সেটা হচ্ছে ডাইরেক্ট। আর যেটা হচ্ছে অপর কেউ তার মতো করে বলেছে, এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে আমরা বুঝলাম যে একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এটাই তুমি ন্যারেশন বলতে পারো, এটাকে তুমি ন্যারেশন বলতে পারো। অর্থাৎ আমরা বলতে পারি ডাইরেক্ট ন্যারেশন, আমরা বলতে পারি এটাকে আমরা বলতে পারি ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন। সবাই একটু মতো দেখি, স্পিচ বা ন্যারেশন। তাহলে তোমাকে যদি বা হয় ন্যারেশন ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, এই তো। তাই আমাদের ন্যারেশনের সংজ্ঞা যদি দাঁড় করাতে যাই, সেটা আমরা নিজেরাই তৈরি করতে পারি। আর সেটা কি, যে আসলে যে বক্তার নিজের কথা নিজেই যখন প্রকাশ করে, সেটা হচ্ছে ডাইরেক্ট। আর যখন বক্তার কথাকে অন্য কেউ তার মতো করে বলে, সেটাই হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে আমরা বুঝতে পারছি এখন ডাইরেক্ট ইনডাইরেক্ট কিন্তু চেনার কিছু লক্ষণ আছে, সেটা আলোচনা করব। সবাই মনোযোগ দাও। প্রথমেই দেখো, আমরা দেখব যে প্রত্যেকটা ডাইরেক্টের একটা বৈশিষ্ট্য থাকে। আমরা একটু আগের উদাহরণটাই ধরি, যেমন আমরা বলেছিলাম সাব্বির said to জাবের হাউ আর ইউ। সবাই একটু খুব ঠান্ডা মাথায় দেখলে দেখবা যে ডাইরেক্ট স্পিচের সবচেয়ে কমন যে বিষয়টা, সেটা হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা থাকবে ই। তোমার যদি ইনভার্টেড কমা না থাকে,
কোনো আমাদের ন্যারেশনের আলোচনায় যদি ইনভার্টেড কমা না থাকে, ডাবল ইনভার্টেড কমা না থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে ওইটা ডাইরেক্ট স্পিচের মধ্যে নাই। এখন তোমাকে দেখতে হবে যে এখন বলা হচ্ছে যে হাউ আর ইউ, এখানে যে ডাবল ইনভার্টেড কমা, এটাকে আমরা ডাবল ইনভার্টেড কমা বলি, এটা আমরা সবাই জানি, এটা পাংচুয়েশন। এই ডাবল ইনভার্টেড কমাটা যদি থাকে আমার টোটাল সেন্টেন্সটার মধ্যে, তাহলে বুঝে নিতে হবে এটা 100% এটা ডাইরেক্ট নারেশন। এটা কিন্তু আমরা চেনার একটা লক্ষণ। তো এটাই মাথায় রাখো যে ডাবল ইনভার্টেড কমা আমাদের থাকতে হবে যখনই আমরা ডাইরেক্ট নারেশন বুঝতে যাব, চিনতে চাইবো, আমরা বুঝতে চাইবো যে এটা ডাইরেক্ট নারেশন, সেখানে মনে রাখতে হবে ডাবল ইনভার্টেড কমা থাকা চাই। এখন ডাবল ইনভার্টেড কমা কি নেসেসারিলি এরকম পরেই বসবে না আগে বসবে, সেটা নিয়ে আমরা দেখবো। এখন প্রথমেই দেখো বিষয়টা হচ্ছে এখানে কিন্তু ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্টেড কমা সহ এই সাব্বিরের যে মুখনিসৃত যে কথা, অর্থাৎ সে যে প্রশ্ন করছে, এটা কিন্তু তোমার কি ইনভার্টেড কমার ভিতরে। এখন চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম, সবাই একটু লক্ষ্য করো, এভাবে লিখতে পারতাম হাউ আর ইউ, এভাবে বলে আমরা এখানে ইনভার্টেড কমা শেষ করলাম। আমরা বলতে পারি সাব্বির সেড টু জাবের। সবাই লক্ষ্য করো, এখানে আমরা বললাম হাউ আর ইউ, সাব্বির সেড টু জাবের। এখন ডাবল ইনভার্টেড কমাটা কোথায় চলে গেল? ডাবল ইনভার্টেড কমাটা অর্থাৎ সহজ যে স্টেটমেন্ট সেটা কিন্তু আগে চলে আসলো, কোনো সমস্যা নেই, এটাও ডাইরেক্ট স্পিচ, এটাও ডাইরেক্ট স্পিচ, আবার এটাও ডাইরেক্ট স্পিচ। যদি এরকম হয় যে না এরকম নাই, শুধু এরকম আছে হাউ আর ইউ, এর আগেও কিছু নাই, অর্থাৎ এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের আগেও কিছু নাই, এর পরেও কিছু নাই, তুমি এখন কি করবা? যেহেতু ডাবল ইনভার্টেড কমা আছে, অতএব এটাও ডাইরেক্ট স্পিচ। তার মানে হচ্ছে আমার মূল থিওরি, আমার মূল কৌশল, আমাদের ট্রিকিনেসটা হবে বা ট্রিকটা হবে কি ডাবল ইনভার্টেড কমাকে আইডেন্টিফাই করা সেন্টেন্সের মধ্যে। সো যখনই তুমি ডাবল ইনভার্টেড কমা পেয়ে গেলে তাহলে বুঝতে হবে যে এটা ডাইরেক্ট স্পিচ। সো আমরা ইজিলি উই ক্যান সে দিস ওয়ান ইজ ডাইরেক্ট স্পিচ, দিস ওয়ান ইজ অলসো ডাইরেক্ট স্পিচ, দিস ওয়ান ইজ অলসো ডাইরেক্ট স্পিচ। ওয়াই? বিকজ অফ দ্য ডাবল ইনভার্টেড কমাস বিং ইউজড হিয়ার, এখানে ব্যবহার হয়েছে, দ্যাট ইজ ওয়াই তুমি এটাকে ডাইরেক্ট স্পিচ বলতে পারো। সো যে কেউ, এটা ইট কুড বি ইউ অ্যাজ এ স্টুডেন্ট অর মেবি এক্সামিনিং ফর আ কম্পিটিটিভ এক্সাম হোয়াটসোএভার, তুমি যেই হও, যে কোনো জন্য হও, যখনই তোমাকে ন্যারেশন আইডেন্টিফাই করতে বলবে দিস উড বি দ্য ওয়ে। সেটা কি ডাবল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা, ডাবল কমা, অর্থাৎ এখানে আগেও থাকতে পারে কিছু কথা, পরেও থাকতে পারে, নাও থাকতে পারে, সেটাই ডাইরেক্ট। তাহলে আমরা বুঝে গেলাম যে ডাইরেক্ট ন্যারেশনের মূল থিওরি হচ্ছে যে আমি ডাবল ইনভার্টেড কমাটা থাকবে। এখন আমরা দেখব যে আসলে ডাইরেক্ট ন্যারেশনে এই যে অংশটা রয়ে গেল, আমরা দেখলাম আগে রয়ে গেল এটা বা পরে রয়ে গেল এটা, এটাকে কি বলে, এই প্যাসেজগুলো আমাদের জানতে হবে। ন্যারেশন সলভ করতে গেলে, ন্যারেশন প্যাসেজ ন্যারেশনে এক্সপার্ট হতে গেলে আমাদের কিন্তু নেসেসারিলি উই হ্যাভ টু নো অল দিস বেসিক্স। সো আমরা দেখি প্লিজ, তাহলে আমরা একটা ট্রিক কিন্তু পেয়ে গেলাম, এটা কিন্তু ট্রিক। ওকে, আমরা দেখি, আমি আর লিখলাম না, আচ্ছা লিখতে হবে, একটু ঝামেলা হয়ে গেছে। তো আমরা একবার লিখি, এখানে আবার লিখি সেই একটাই সেন্টেন্স, সাব্বির সেড টু জাবের হাউ আর ইউ। আমরা একটা দিয়ে সলভ করতে চাই। এখন এই জায়গাটায় আমরা এখানে দেখতে পেলাম যে ডাবল ইনভার্টেড কমা যেহেতু আছে, আমরা বলেছি এটা ডাইরেক্ট স্পিচ, কিন্তু এর আগের অংশটাকে কি বলে? এবার আমরা শুরু করি। এই অংশটার একটা নাম আছে, এই অংশটার একটা নাম আছে। এই অংশটাকে, অর্থাৎ যখন নাকি ডাবল ইনভার্টেড কমা যুক্ত সেন্টেন্সের বাহিরে আগে বা পরে এরকম কোনো সেন্টেন্স অংশ থেকে যায়, সেই অংশটাকে আমরা বলি রিপোর্টিং। এই অংশটাকে আমরা বলবো, এটা কিন্তু রিপোর্টিং স্পিচ বলা যায়, এটা কিন্তু রিপোর্টিং পার্টও বলা যায়। এই অংশটাকে আমরা রিপোর্টিং স্পিচও বলতে পারি, রিপোর্টিং পার্টও বলতে পারি, বিকজ এখানে কিন্তু ইউ সি দেয়ার ইজ এ সাবজেক্ট, দেয়ার ইজ এ ভার্ব, ফাইনাইট ভার্ব, অ্যান্ড দেয়ার ইজ অ্যাফিনেশন বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব। সো এটা কিন্তু একটা স্পিচ, মনে রাখতে হবে, বিকজ সামওয়ান ইজ টকিং টু সামবডি এলস, কারোর সাথে কথা বলছে। সো উই আর গেটিং হিয়ার সাব্বির ইজ টকিং টু জাবের। Okay, so what is happening? So we get the structure of
the affinity between subject and verb, so it could be identified as speech. এটা হচ্ছে একটা ব্যাপার। আর যদি আমরা বলি হাউ আর ইউ, এটার একটা নাম হচ্ছে, এটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ বলতে পারি বা রিপোর্টেড পার্টও বলতে পারি আমরা। সো এটা কোনো ব্যাপার না। You see, so this one is the reporting speech or part, this one is reported speech or part, okay? So এটা বলে, এখন যেহেতু এটার নাম রিপোর্টিং, রিপোর্টিংয়ের ভিতরে দেখো একটা ভার্ব আছে, তাই এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটাকে আমরা বলবো কি রিপোর্টিং ভার্ব। আর এখানে যেহেতু রিপোর্টের ভিতরে একটা ভার্ব আছে, তাই এটাকে বলবো আমরা রিপোর্টেড ভার্ব। সো ভেরি ইজি, এখানে কিন্তু কনফিউজড হওয়ার কিছু সুযোগ নাই। ইউ সি, this is reporting part, this is reported part, okay? And in the reporting part we see a finite verb, so it is what? Reporting verb. And we get also a verb in the reported speech, and this is also a finite one here, so this would be identified, would be called, or what should I say, that marked as reported verb, okay? Because it is in the reported part and this verb is in the reporting part, and that's why, that's the differences you have to know. এখন আমার কথা হচ্ছে হি সেড টু জাবের হাউ আর ইউ, এখানে আমরা পেয়ে গেলাম রিপোর্টিং রিপোর্টেড। এখন কথা হচ্ছে আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বলেছি যে শুধু এরকম হতে পারে, বলেছিলাম কিন্তু নিশ্চয়ই মনে আছে। আমি আগে আবারও লিখছি, হাউ আর ইউ সাব্বির সেড টু জাবের, ওকে? একই প্রসঙ্গ, একই জিনিস, এটা রিপোর্টেড রিপোর্টিং। আবার এটাও বলেছিলাম শুধু এরকম হতে পারে, হাউ আর ইউ, আগেও কিছু নাই পরেও কিছু নাই। তার মানে বোঝা গেল রিপোর্টেড ওয়ান ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমাকে মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে রিপোর্টিংটা কিন্তু আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ না, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট নারেশন আইডেন্টিফাই করার একটা ট্রিক। এখন কথা হচ্ছে এই যে একটা দিক, অথবা এটা একটা দ্বিতীয় দিক, এটা একটা তৃতীয় দিক, দেয়ার কুড বি অ্যানাদার ওয়ে, আরেকটা ওয়ে হতে পারে, সেটা আমরা দেখিনি। আজকে আমাদের আলোচনা কিন্তু ডিরেক্ট নিয়েই হবে, অনেক আলোচনা হবে। সেটা হচ্ছে কি, ধরো আমরা বললাম আই এম সিক, সেইড ময়না, আই উইল নট go to college today. So এখানে তুমি একটু লক্ষ্য করো, আই এম সিক সেইড ময়না আইল নট গো টু কলেজ টুডে। সো এই সেন্টেন্সটার ভিতরে তুমি দেখো ময়না যে কথাটা বলছে, তো ময়নার স্টেটমেন্ট কিন্তু এটা, আবার ময়নার স্টেটমেন্ট কিন্তু এটাও। তার মানে সে একই সাথে কিন্তু কথাটা বলছে যে আই এম সিক আই উইল নট গো টু কলেজ টুডে। এখন এই কথাটাকে আমরা কি করলাম, ব্রেক করে দিলাম, ভেঙে দিলাম। তার মানে এটা এরকমভাবে ছিল যে ময়না সেড আই এম সিক I will not go to college today. So you see, Moina said, I am sick, I will not go to college today. এটা ছিল, কারণ এটা রিপোর্টিং, তুমি জানো, আর এটা হচ্ছে কি রিপোর্টেড। এখন রিপোর্টেডের ভিতরেই, অর্থাৎ তার কথা একটা ফ্লো ছিল, আমি অসুস্থ, আমি যাব না, কলেজে যাব না, এগুলো আমরা বলি। এখন ওই কথাটাই ভেঙে গেছে, ভেঙে গিয়ে কী হয়েছে, এই ময়না সেটটা মাঝখানে চলে গেছে। তখন যেহেতু এটাও একটা স্টেটমেন্ট, তার এটাও একটা স্টেটমেন্ট, তখন আমরা কি করেছি, এই অংশটা হয়ে গেছে আই এম সিক, আর সেইড ময়নাটা মাঝখানে চলে গেছে, আর ওই অংশটা রিটেইনড, মানে রয়ে গেল। তাহলে কি হয়ে গেছে যে একটা ধারাবাহিক কথাকেও আমরা ব্রেক করে হতে পারে। এখন কথা হচ্ছে যে স্যার তুমি হয়তো বলবা যে হ্যাঁ এটা তো হতেই পারে, বলছে কেন, কারণ এটা একটা সেন্টেন্স আর এটাও একটা সেন্টেন্স স্টেটমেন্ট, তো এটাও ভাগ হতেই পারে। আমি তোমাকে দেখাই, এইরকম শুধুমাত্র যে নেসেসারিলি সেন্টেন্সই হতে হবে এমন কথা না, ভিন্নও হতে পারে, অর্থাৎ সেন্টেন্স না হয়ে এরকম হতে পারে। একটু লক্ষ্য করো, I'm not ready, said Jashim
to go outside at this moment. So এখন দেখো খুব ইজিলি, আই এম নট রেডি সেড জসিম। তো জসিম তো এটা বললো, ভালো কথা। এখন এটা পরে চলে গেছে, রিপোর্টিং পার্টটা পরে চলে গেছে, আর রিপোর্টেড পার্টটা আগে চলে আসছে। আই এম নট রেডি, কিন্তু তার কথাটা ছিল আই এম নট রেডি টু গো আউটসাইড অ্যাট দিস মোমেন্ট, মানে তার কথাটাই ছিল এটা। এখন ওই কথাটাকে দেখো যে এই যে পরবর্তীতে টু গো আউটসাইড অ্যাট দিস মোমেন্ট আমরা যে অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আলাদা করে দিলাম, এখন এটাও কিন্তু হতে পারে, এটা কিন্তু একটা সেন্টেন্স না, এটা হচ্ছে সেন্টেন্সের পার্ট। অর্থাৎ রেডি টু গো আউটসাইড অ্যাট দিস মোমেন্ট টোটালটা কিন্তু এরকম ছিল, কিন্তু সেখানে কী হয়ে গেছে, আমরা এরকমভাবে এই অংশটাকে আলাদা করে দিয়েছি। এখন এটা কিন্তু সেন্টেন্স না, এভাবেও কিন্তু হতে পারে। অর্থাৎ একটা ব্যক্তির স্টেটমেন্টটা ভেঙে দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, যে রিপোর্টিং পার্টকে পরে দেখাতে পারি। ফলে এটা আমরা বুঝে নিব যে এভাবে ছিল কি, সেটা জসিম সেড, কমা ইনভার্টেড কমা, আই অ্যাম নট ready to go outside at this moment. So you see, এটা আমার কথা। তার মানে এটাই ছিল, এটাকে আমরা কি করেছি, ব্রেক করে ফেলছি। এভাবেও থাকতে পারে। তাহলে ডাইরেক্ট স্পিচ পেতে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। অর্থাৎ পরীক্ষায় আমাদের ডাইরেক্ট স্পিচটা এভাবেই কিন্তু থাকবে, অর্থাৎ ইনভার্টেড কমাটা হচ্ছে এখানে মুখ্য। এখন আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টিপস দিব এই ডাইরেক্ট স্পিচের ব্যাপারে, কারণ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডাইরেক্টকে ভালো মতো বোঝা, পরবর্তীতে ইনডাইরেক্ট। সবাই একটু দেখি। সেটা কীরকম, সেটা হচ্ছে আমাদের যে সেন্টেন্সটা থাকে, ধরো আমি বললাম হি সেড, আমরা একটু ছোট ছোট সেন্টেন্স দিয়ে বোঝার চেষ্টা করবো এখানে। হি সেড আই অ্যাম লেট টু দ্য ক্লাস। হি সেড আই এম লেট টু দি ক্লাস। এখন এই সেন্টেন্সের দিকে তাকাও, এই সেন্টেন্সের ভিতরে তুমি লক্ষ্য করো, হি সেড রিপোর্টিং তুমি একটু আগে শিখেছো, আবার একই সাথে আই এম লেট টু দি ক্লাস, ক্লাসে আমার দেরি হয়েছে, ঠিক আছে, আজকে আমার ক্লাসে দেরি হয়েছে। এখন এটা তো রিপোর্টেড স্পিচ, পুরোটা হচ্ছে ডাইরেক্ট, কোনো সন্দেহ নাই। বিষয়টা হচ্ছে তোমাকে যেটা বলতে আছি, এই জায়গাটা তোমাকে মাথায় নিতে হবে যে এখানে সব ধরনের সেন্টেন্স হতে পারে, অল কাইন্ডস অফ সেন্টেন্সেস, সব ধরনের সেন্টেন্স কিন্তু স্পিচের ভিতরে থাকবে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে থাকবে। সেটা তুমি অ্যাসার্টিভ বলো, ইন্টারোগেটিভ বলো, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, হোয়াটসএভার দ্য কাইন্ডস ইউ থিঙ্ক, তুমি যেটাই তুমি ভাবো না কেন। ওকে, এখন কথা হচ্ছে আমি তোমাকে বলে রাখি, এখন হয়তো তুমি চিন্তা করছো স্যার এখানে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, ওকে স্ট্রাকচারালি ইফ ইউ থিঙ্ক দ্যাটস রিয়েলি কমন, সেটা তো সাধারণ কথা যে এটা স্ট্রাকচারালি এটা একটা সিম্পল সেন্টেন্স, উই অল নো। এখন এটা কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে, দ্যাটস ডিফারেন্ট। বাট আই এম টেলিং, আমরা যদি অর্থগত দিকে চিন্তা করি, এখানে সব ধরনের সেন্টেন্সই হবে। এখন অনেক সময় এই জায়গাটা সেন্টেন্স না হয়ে শুধু একটা অভিব্যক্তি হতে পারে, জাস্ট একটা ভিতরে এক্সপ্রেশন হতে পারে। যেমন মনে করো তোমাকে বললো শুধু এতটুকু, ওয়েল, সো শুধু ওয়েল। এখন ওয়েলটা তো এখানে কি বোঝাচ্ছে? অথবা তোমাকে শুধু বললো যে গুড, ধরো তোমাকে বললো গুড, এটা ক্যাপিটাল হবে, সরি, গুড। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ইনভার্টেড কমার ভিতরে ডিরেক্ট আমার 5 ধরনের সেন্টেন্স থাকতে পারে, সেখানে আমার এরকম বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অভিব্যক্তি থাকতে পারে, নানাবিধ থাকতে পারে। আবার কখনো কখনো সেন্টেন্সের খণ্ড বাক্য থাকতে পারে। যেমন মনে করো তোমাকে বলতে পারে এরকম, আমি একটু দেখে দেখাচ্ছি, হি সেড হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এখন একজন বলছে, আরেকজন বলছে ইয়েস, তার মানে কি? ইয়েস মানে হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তার মানে এটা মূলত এই কোয়েশ্চেনের অ্যান্সার, অর্থাৎ কোয়েশ্চেনের প্রেক্ষিতে সে কিন্তু উত্তর দিচ্ছে কেউ একজন, আই সেড
ইয়েস, আমরা যদি ধরে নিই হি সেড টু মি, অর্থাৎ এখানে অবজেক্ট আছে, সে আমাকে বললো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, সে বলছে আই সেড ইয়েস। ইয়েস বলতে এখানে কি বোঝাচ্ছে, মূলত এটার প্রেক্ষিতে সে বলতেছে কি, তাই না? অথবা এটা এভাবেও বলতে পারতো আই হ্যাভ, এটা বললেও কিন্তু বোঝায় আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে বুঝতে পারলে যে এখানে কিন্তু ইয়েস দিয়েও বলা যাচ্ছে, আবার এখানে ইয়েস শুধু আই হ্যাভ দিয়েও কিন্তু বলা যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি আই সেড সরি আই হ্যাভ। তার মানে এখানে যে আই হ্যাভ বললো, দেখো এটা খণ্ডবাক্য, এইরকম নানাবিধ এইরকম সেন্টেন্স থাকবে, বাট বিভিন্ন অভিব্যক্তি থাকতে পারে, ছোট ছোট কথা থাকতে পারে, আবার এরকম কী বলা যায় যে খণ্ডবাক্য থাকতে পারে। এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই বেসিক্সের জায়গাটায় আমি তোমাকে বলতে যাচ্ছি, ডাইরেক্ট স্পিচে সব সময় তুমি কিন্তু মনে রাখবে যে ইনভার্টেড কমাটা হচ্ছে খুবই মুখ্য জিনিস। এখন পরবর্তীতে আমরা দেখব, অর্থাৎ আমাদের পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। কি কথা ক্লিয়ার? তাহলে আজকে আমরা যেটা দেখলাম যে ডাইরেক্ট স্পিচটা মূলত কিভাবে হয়। তো ডাইরেক্ট স্পিচের এই লক্ষণগুলোকে আমরা মাথায় রেখে সামনের ক্লাসের জন্য আগাবো, এবং আমরা আশা করছি যে নেক্সট ক্লাস যেটা আমাদের হবে সেখানে এরপর থেকে কিভাবে এই ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করা যায়, এবং আস্তে আস্তে আমরা ন্যারেশনের ব্যাকসিসগুলোকে আয়ত্ত করে প্যাসেজ ন্যারেশনের দিকে যেতে পারি। তো আমার মনে হয় তোমরা এতটুকু ক্লাস যতটুকু হলো তোমরা এটা মনোযোগ দিয়ে দেখেছো, বাসায় এটাকে রিভিশন দিবে, দেখবে ইনশাআল্লাহ পার্ট 2-তে আমরা এর পরবর্তীতে শুরু করব। তো আজকের মতো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।